আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বের হয়েছি বিআরটি এর উদ্দেশ্যে। আর সেই একই কাজ বিগত কয়েকটা মাস, প্রায় বছরই বলা যায়, বিআরটি এতে এই একটা কাজেই দৌড়াদৌড়ি করতেছি। আর সকাল সকাল মেসেজ আসছিল, তাও হচ্ছে প্রায় সপ্তাহখানেক আগে, কিন্তু আমি কোনো রেসপন্স করতে পারি নাই। তো আজকেই সেই 14ই সেপ্টেম্বর 10:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। বাইকের বিষয়ে কথা বলি। বাইক মোটামুটি আমি চালাইতেছি এটা বছরখানেক, আর অলরেডি জানি না দেখতেছেন কি না, চলতেছে 5394। বলা যায় 60% রাইড আমি হাইওয়েতে দিছি এই বাইকটা নিয়ে। ঢাকা শহরে চালানো হয়েছে খুবই সীমিত আকারে, বলা যায় সর্বোচ্চ 2500 কিলোমিটার, আর বাকি রাস্তাটুকু আমাকে হাইওয়েতেই এটা এক্সপিরিয়েন্স দিছে। তা আমি যদি বলি, কম্পেয়ার করি যে আমি আগে যেই বাইকগুলো চালাইছি, আমি অন্য ব্র্যান্ডের বিষয় জানি না, যেহেতু এই বাইকটা আমি চালাইতেছি আর এই ব্র্যান্ডেরই বাইক আমি আগে চালাইতাম অন্য মডেলের। আমি তাদের সাথে যদি কম্পেয়ার করি তাহলে বলবো আমার লাস্ট যে বাইকটা ছিল থাই CBR 2014 মডেলটা, সেইটা থেকে এইটা বেশ অনেকগুলো দিকে অনেক বেশি অ্যাডভান্স। তার মধ্যে প্রথমত হইতেছে মাইলেজ। 160 কেজি বা 170 কেজির কাছাকাছি একটা লোড নিয়ে এই বাইকটা মোটামুটি আমাকে অ্যাভারেজ মাইলেজ দিছে প্রায় 45। এবং আমরা কিন্তু এতটাও সফটলি চালাই নাই যে বলতে হবে 5000 RPM এর মধ্যে রেখে রেখেই চালাইছি। এবং অনেক জায়গা আছে যেখানে আমরা 100-110 ক্রস করতেছিলাম, আবার 120ও চালাইতেছিলাম, আবার কিছু কিছু জায়গায় দেখা গেছে 70-80 একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করছি। সব কিছু মিলিয়ে খুব ভালো একটা মাইলেজ পাইছি আলহামদুলিল্লাহ। সিঙ্গেল হয়তোবা যদি চালাইতাম সেই ক্ষেত্রে এটা আরও বেশি পাওয়া যেত, বাট আমি স্যাটিসফাইড। আর আগের থাই CBR এর মাইলেজ যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি হাইওয়েতে সর্বোচ্চ 35 থেকে 38 পাইতাম সেই বাইকটাতে আর কি। আর আরেকটা যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এটা সাসপেনশনটা। থাই CBR এর সাসপেনশন অনেক ভালো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, বাট এই বাইকের সাসপেনশনটা একটু বেশি ভালো মনে হয়। আমি যে ভাঙা রাস্তাগুলো আছে বা উঁচু নিচু যে জায়গাগুলো খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। সামনে পিছে পিলিয়ন সহ আমরা যেই ফিলটা পাইছি, এটা বলা যায় আমার কাছে সবচেয়ে আরামদায়ক একটা বাইক এখন পর্যন্ত। আর আমি পার্সোনালি বলবো, জানি না এটা হয়তো বা অনেকেরই ডিপেন্ড করবে, যেমন হচ্ছে আমার ওয়েট, আমার হাইট, অনেক কিছুর ব্যাপার হবে। শুধু আমি না, যে কেউ ওয়েট হাইটের যে বিষয়টা, সেটা যদি আমরা একটু ডিটেলসে বলি, কিছু বাইক আছে আপনার জন্য খুব আরামদায়ক, আমার জন্য আরামদায়ক না। সেটার কারণ হচ্ছে হয়তোবা আমার হাইট, আমার ওয়েট সব কিছু মিলিয়ে হয়তোবা আমার জন্য সেটা কমফোর্টেবল হবে না। বাট এই বাইকটাতে আমার একটা জিনিস খুব ভালো লাগে, এই যে পিলিয়ন সহ আমি রাইডটা করলাম, প্রায় 750 কিলোমিটার আপ ডাউন করছি ইন টোটাল। আমার একটা আঙুল থেকে শুরু করে আমার কোনো কবজি, কোথাও কোনো ধরা, কিছুই ব্যথা, এইসব কিচ্ছু আমি বুঝি নাই। ট্রাস্ট মি ভাই, আমি কিচ্ছু বুঝি নাই। এখন আমার কি অনেক ভালো লাগে দেখে বুঝি নাই না, বাস্তবেই বুঝি না। অনেক ভালো লাগলেও ভাই পেইন জিনিসটা তো আর লুকানো সম্ভব না। তা আমি এইটা একদম ফিল করি নাই। শুধুমাত্র আমার কাছে যেটা মনে হয়েছে, কন্টিনিউয়াসলি যখন আমরা বাইক চালানোর উপরে থাকি তখন একটু হাতে ঝিম ধরে। তো এইটা একটু মাঝে মধ্যে পাইছি 2-1 বার, তখন একটু দেখা গেছে হাত কিছুক্ষণ ছেড়ে হাত নাড়াচাড়া করলেই সব ঠিকঠাক মনে হয়। আর এরপর যদি ব্রেকিংয়ের বিষয়ে বলি, আমি তো আসলে আফটার মার্কেট কিছুই বসাই নাই। ব্রেক যেরকম স্টকে থাকে সেরকমই আছে। তারপরে অরিজিনাল যে ব্রেক শু, এগুলোর সাপোর্ট একটু বেশি জোস হয় সবসময়। আমি ব্রেকের বিষয়ে কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ। শুধুমাত্র যদি কোনো কমপ্লেন থেকে থাকে সেটা হইতেছে আলোর স্বল্পতা। আসলে সব বাইকেই থাকে। স্টক আলো কখনোই আপনার হাইওয়ের জন্য পারফেক্ট না। পারফেক্ট হলেও কেন পারফেক্ট না, বিকজ অপোজিট সাইড থেকে যে ফগের আলোগুলো আসে, শুধু বাইক না, ফগের আলো বলতে আমি বাস বুঝাইতেছি, লরি বুঝাইতেছি বা ট্রাক বুঝাইতেছি, এরা যেই পরিমাণ আলোকসজ্জার মাঝে আসে সেইটা কভার দেওয়ার জন্য হইলেও আপনাকে ফগ লাগাইতেই হয়। তার কারণ অপোজিট থেকে আলো পড়লে আপনার কাছে মনে হবে যে আপনি সামনে কিছুই দেখতেছেন না। আবার সেইখান থেকে যখন বের হয়ে আসবেন, সামনে হঠাৎ করে এত অন্ধকার মনে হয় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু চলে আসলো, আপনি হয়তোবা সেটা কন্ট্রোল করতে পারবেন না। তো যাই হোক, ফগ যেহেতু লাগানো লাগবে, আমি লাইটের বিষয়ে কথা না বলি, বাট ওভারঅল এইটার যেই আলো অন্যান্য যে রেসিং বাইকগুলো আছে বা এই সিরিজের বা এই সেগমেন্টে যে বাইকগুলো আছে তার সাথে কম্পিট করার মতো যথেষ্ট পরিমাণ আলো এটাতে দেয়া আছে। মাঝে মধ্যে মনে হয় যদি পুরো রাস্তাতে এরকম ছাউনির মতো থাকতো তাহলে রোদের মধ্যে অ্যাটলিস্ট চালা অনেক বেশি মজা পাওয়া যেত। যাই হোক, এর পরের যদি কোনো কথা বলি সেটা হচ্ছে টায়ার।
আইআরসি টায়ারের কমপ্লেইন আছে, আবার মোটামুটি বলা যায় যে একটা ভালো ফিডব্যাকও পাওয়া যায়। আমি এখন পর্যন্ত তেমন নেগেটিভ কিছু পাই নাই। আমি সিঙ্গেল বা পিলিয়ন সহ যখনই চালাইছি, কাদা মাটিতে ভাই যে কোনো টায়ারই একটু না একটু ঝামেলা করবে, তবে আইআরসি একটু বেশিই করে। তবে কন্টিনিউয়াস রাইডে টায়ার একটু গরম থাকলে এই আইআরসি আবার খুব ভালো একটা পারফরমেন্স দেয়। আমার কাছে মনে হইতেছিল যে যেহেতু এবিএস ব্রেকিং আছে, বেশ অনেকগুলো জায়গাতে একটা সাপোর্ট হিসেবে ওইটা কাজ করতেছিল, কিন্তু এছাড়া আইআরসি বেশ ভালো একটা পারফরমেন্স দিছে। আর যেহেতু স্টক টায়ার, আমার কাছে মনে হয় মাইলেজ থেকে শুরু করে ব্যালেন্স সব কিছু এইখান থেকেই একটু ভালো পাওয়া যাবে। বাট নিয়ার ফিউচারে হয়তো বা চেঞ্জ করে ফেলবো, কিন্তু আপাতত কোনো প্ল্যান নাই। তবে চেঞ্জ করলেও একটা টেনশনের বিষয় থাকে, সেটা হচ্ছে মাইলেজ ফল করে কিনা। ব্যালেন্স হয়তো বা ভালো পাওয়া যাবে, কিন্তু যেহেতু 130 সেগমেন্টের টায়ারটা লাগাবো না, লাগাইলে 140 অথবা 150, ওয়েটের কিছু বিষয় আছে, সব কিছু মিলে একটা টেনশনের জায়গা থেকে যায় আর কি। আর এরপরে যদি বলি যে ব্যালেন্সের বিষয়, আমি পিলিয়ন সহ এখন পর্যন্ত এটা ট্যুরে 3বার যাওয়া হয়েছে ঢাকার বাইরে। তার মধ্যে আমি একবার ছিলাম সিঙ্গেল, আমি সলো রাইড করছি, আর 2বার ছিল আমার পিলিয়ন সহ। এর মধ্যে একবার ছিল আপনাদের ভাবি, আর একবার ছিল ছোটো ভাই আশিক। তো আমার কাছে যেটা মনে হয়, যে কোনো বাইক যখন পিলিয়ন সহ চালাবেন তখন ব্যালেন্স আর কিছু জায়গায় ব্রেক খুব সুন্দরভাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন, কিন্তু যখন সিঙ্গেল চালাবেন তখন হয়তো বা সব দিক থেকে স্মুথ রাইড করতে পারবেন। প্রবলেমটা হবে একটু ওভার স্পিডে থাকলে সেই মুহূর্তে ব্রেকটা স্কিড করতে পারে। তো সব কিছুর ভালো মন্দ দিক আছে। পিলিয়ন সহ আমার কাছে এখন পর্যন্ত বেশ ভালো একটা অভিজ্ঞতা। আর আমি পার্সোনালি পিলিয়নদের জিজ্ঞেস করছিলাম যে আমার এই থাই সিবিআর আগে যেটা আমি ইউজ করতাম, সেইটাতেও যেহেতু এরাই পিলিয়ন হিসেবে ছিল, তো আপনাদের ভাবির মতামত ছিল যে এইটাতে বসে মানে অ্যাটলিস্ট সাসপেনশনের দিক থেকে অনেক বেশি মজা পায়, যে ওই ঝাঁকিটা একদম ডিরেক্ট হিট করে না। সব কিছু মিলিয়ে সাসপেনশনের দিক থেকে অসাধারণ আউটপুট, বাট ধরার মতো কিছু থাকে না। তবে যে ইউজ টু হয়ে যেতে পারে, সে আবার এখানে খুব সুন্দর আমাকে ধরা ছাড়াই বসতে পারে, এটা তাদেরই মতামত। আর কন্টিনিউয়াস রাইডারের চেয়ে পিলিয়নের কষ্টটাই কিন্তু ভাই মাত্রাতিরিক্ত হয়, এইটা আমি বুঝতে পারছি। কারণ আমি কাপ্তাইতে যাওয়ার পরে আমার ছোটো ভাইকে যখন বাইকটা দিছি, আমি পিলিয়ন হিসেবে বসছিলাম, তখন ওই আধা ঘন্টার রাইড আমার কাছে মনে হইতেছিল 8 ঘন্টার রাইড, এত বাজে একটা অভিজ্ঞতা। আর তখন বুঝতে পারলাম যে আসলে পিলিয়ন বাধ্য হয়ে বসে থাকা ছাড়া আসলে সেকেন্ড কোনো কাজ থাকে না। এটা একটা প্যারার জিনিস, প্রচুর পরিমাণে প্যারা। তো যাই হোক, আস্তে আস্তে অনেক কথা বলছি, এখন একটু আগে বাইক পার্ক করি, কাগজ বের করি, স্মার্ট কার্ড রিসিভ করি, বের হয়ে আবার কথা বলি। আর সেটাই তো আলহামদুলিল্লাহ প্রায় 11 মাস পর, দীর্ঘ 11 মাস পর আমি অবশেষে স্মার্ট কার্ড হাতে পেয়েছি। রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটাকে বলে, সেই স্মার্ট কার্ডটা হাতে পাইছি আলহামদুলিল্লাহ। ছবি আগেটা ইউজ করছি, ওটা মন ভরে নাই, বাট ঠিক আছে, মানায় নেওয়া যাবে। সো আমরা কোথায় ছিলাম? বাইকের রিভিউতে ছিলাম। এইটা আসলে রিভিউ না, এটা আমার একান্তই নিজস্ব মতামত। কারণ বাইক বিশেষ, ক্ষেত্র বিশেষ এবং মালিক বিশেষ বা রাইডার বিশেষ অনেক কিছুই পার্থক্য হয়, অনেক কিছুই চেঞ্জ থাকে। আমার যেটা ফিল হইতেছে আপনার সেটা নাও হইতে পারে। আর সেকেন্ড যেই ফিলটা আমার হয়, এটার ইঞ্জিন পাওয়ার বা ওভারঅল যে পারফরমেন্স, সেটা কেমন ছিল। আমার কাছে টু বি অনেস্ট এই বাইকটা খুব লাইট মনে হয় যখন একটু স্পিডিং করি। খুব হালকা হালকা বা একটা ভাসমান টাইপের এটা নৌকা ফিল আসে। কিন্তু জিনিসটা এমন না যে আসলে কোনো খারাপ সেন্সে বলতেছি। আগে যেহেতু থাই সিবিআরটা ইউজ করছি, ওয়েট কাছাকাছি হয়তো বা সেম, বাট কোনো একটা কারণে ফিলটা হয় এরকম যে এই বাইকটা আমার হাতে নাই, খুব লাইট ওয়েট জিনিসটা, একদম রাস্তার সাথে মিশা আছে। আর থাই সিবিআরের একটা ওজনের কারণ, ওজনটাই আসলে বোঝা যাইতো, ওজনের কারণে কিছু না, ওজনটাই ভালো মতো বোঝা যাইতো, যেটা ইনিশিয়ালি খুব ভালো একটা ফিডব্যাক দিল। লং টার্মে একটু আমার কাছে ভারী মনে হইতো, যখন আপনি 10 ঘন্টা 11 ঘন্টা টানা রাইড করতেছেন তখন এটা একটু আপনার কাছে ভারী মনে হবে। আর এইটার এক্সিলারেশনটা একটু অন্য লেভেলের, আর এই বাইকটার এক্সিলারেশন মোডটাই অন্যরকম, খুব ইনস্ট্যান্ট রেসপন্স করে, খুব ফাস্ট উঠে। বাট টপের কথা যদি বলি, আসলে ওইভাবে চেক করি নাই আমি। আসলে এখন স্পিডিংটা ওইভাবে প্রেফার করি না, একটা বয়স পর্যন্ত হয়তো বা সেটা ভালো লাগে, বাট এখন আর ওইটা মন টানে না। তারপরও ক্যাপাসিটি থাকলে আপনি ইউজ করতে পারেন, ওভারটেকিংয়ে আপনি বেশ ভালো কনফিডেন্ট পাবেন। এই জন্যই মূলত এই বাইকগুলো ইউজ করা। আর টু বি অনেস্ট যদি বলি, ওভারঅল পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লাগে এই বাইকটার। বিশেষ করে এখন পর্যন্ত তো আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, জানি না ফিউচারে কি হয়। বাট 5000 সামথিং যে চালাইতেছি,
আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। আর যাদের কাছে আছেন তারা জানেন অনেক কিছুর সাথে আসলে কম্পেয়ার করে পারবেন না, এটার অনেক কিছুই বেশি লো কোয়ালিটির মনে হয়, বাট বাস্তবিক অর্থে আসলে অতটাও খারাপ না। এখন এটা মানানসইতার বিষয়, আমরা যত দিন যাবে প্রোডাক্টের কোয়ালিটি ততই ফল করবে। এটা তো সব ব্র্যান্ডের কাছ থেকেই আমরা শিখছি, শুধু বাইক না, যে কোনো জিনিসে কোয়ালিটি ফল করে। সো এটা করবে, এটা খুবই স্বাভাবিক। আর এখন অন্ধকার, কিছু দেখবেন না, এটাও খুবই স্বাভাবিক, কারণ আমি এখন গুহার ভিতরে আছি। হ্যাঁ, আলোক উজ্জ্বল দিনে ফেরত আসছি। এই বাইকটা খুব বেশি জোরে যদি টানতে যাই স্মুথ একটা আওয়াজ দেয়, মানে খুব কম্প্রেসড সাউন্ড মনে হয়, যে অতিরিক্ত চিল্লানো, মানে পিক আপ দিলেই যে আসে না একদম ঘ্যাঁ ঘ্যাঁ করে চিল্লান মারে, এই জিনিসটা একটু কম, খুবই স্মুথলি সাউন্ডটা প্রডিউস করে। আর আসলে অনেক কিছুই ডিপেন্ড করে, বললাম যে আসলে রাইডার টু রাইডার, বাইক টু বাইক এগুলো ভ্যারি করে। আমার কাছে ঠিক আছে, এগুলা ভালোই লাগে, খারাপ না। আর যদি ল্যাকিংসের কথা বলি, একটু আগে যেটা বলতেছিলাম যে খুব হালকা হালকা লাগে, এই জিনিসটা কিন্তু আসলে একটা ঘাটতি। আপনার কাছে যদি মনে হয় আপনি যেই জিনিসটা চালাইতেছেন সেইটা খুব হালকা হালকা, তখন কিন্তু আসলে কনফিডেন্ট পাওয়াটা খুব টাফ। বাট এটা আমি কিন্তু নেগেটিভ বলতেছি না। কেন নেগেটিভ না, এটা আপনাকে চালাইতে অনেক বেশি একটা মজা দিবে, যে খুব লাইট, হাতের উপর প্রেশার পড়তেছে না। কিন্তু যখন আপনি ব্রেক করতেছেন, ভালো দিকটা কোনটা, খুব স্মুথলি এটা থামতেছে, সাসপেনশনগুলো এত জোশভাবে কাজ করে, দুইটা সাসপেনশন একসাথে বসে যাইতেছে ব্রেকের সাথে সাথে, এই জিনিসগুলোর মজা আলাদা। তা আমার কাছে যেটা মনে হইলো, এই জিনিসটা পজিটিভ হিসেবেও কাজে লাগানো যায়, নেগেটিভ হিসেবেও কাজে লাগানো যায়। এরপরে যদি আমি বলি যে নেগেটিভ সাইড কোনটা, সেটা হচ্ছে আসলে ওই যে প্লাস্টিক বডি কিট। পিলিয়ন হয়তো বা এখন কোনো সমস্যা করবে না, যেহেতু আমি এটা মডিফাই করে সিটের নিচে ওই ক্ল্যাম্প বসাইছি, যাতে ওয়েটে ওইটা ফেটে না যায়। বাট ওইটা যদি না করতাম তাহলে হয়তো বা এতক্ষণে পিলিয়নের অনেকটুকুই, পিলিয়ন সিটের আশেপাশের অনেকটুকুই গুঁড়া গুঁড়া হয়ে যাইত। তো এটা করে নিলে আসলে তেমন কোনো সমস্যা না, বাট স্টিল এটার বডি একটু লো কোয়ালিটিরই বলা যায়, এই ব্যাপারে অস্বীকার করে কোনো লাভ নেই। যেহেতু হাইওয়ে এবং রেগুলার সিটি ইউজ দুইটাই আমার করা হয়েছে প্রায় 50-50, এখন সিটি ইউজের কিছু ভালো মন্দ দিক আমার কাছে মনে হইলো যে শেয়ার করা উচিত আপনাদের সাথে। তার মধ্যে প্রথম বলবো যে সিটিতে এটা মাইলেজ আমি অন অ্যান অ্যাভারেজ 40 থেকে 42 পাই। যেহেতু ঢাকা শহরে আমাদের রাস্তা একদম ফাঁকা, কোনো ব্রেক দেওয়ার প্রয়োজন হয় না, ক্লাচ ধরার প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে মাইলেজ একটু ফল করে। বেশি ফাঁকা থাকাতে এটার মাইলেজ 40 থেকে 42 পাই। যাই হোক, কিডিং, যেহেতু ঢাকায় আসলে এক্সট্রিম লেভেলের জ্যাম থাকে, তো 40-42 এটা মোর দ্যান এনাফ 150 সিসি বাইকের জন্য আমার কাছে যেটা মনে হয় আর কি। আর আরেকটা বিষয় হইতেছে, কেউ যদি বলে যে অনেক কমফোর্টেবল বাইক, ভাই রেসিং সিরিজ কখনোই কমফোর্টেবল হয় না, বাট স্টিল বাংলাদেশে যেই কটা আর সিরিজের বাইক আছে বা এই রেসিং সিরিজের বাইক আছে, এর মধ্যে যদি আপনি বলেন যে আমি মোটামুটি একটু কমফোর্টেবলি চালাইতে পারি, সেই ক্ষেত্রে সেটা সিবিআরই হবে, এটা যেই মডেলের সিবিআরই হোক। তো এইটা সাসপেনশনের কারণে হয়তো বা এটা আরেকটু অ্যাডভান্সড, বাট কমফোর্টেবলের জায়গা থেকে আপনি, হ্যাঁ, সিটিতে টানা যদি রাইড করেন আর এরকম জ্যামের মধ্যে থাকেন, আপনার একটু হইলেও বোরিং ফিল হবে। তার কারণ হইতেছে এইখানে আপনি যেহেতু হালকা হইলেও একটু ব্যান হইতে হয়, অনেক ক্ষেত্রে এটা আপনার কাছে বিরক্ত লাগবে যখন টানা আপনি জ্যামের মধ্যে একটু পরপর ক্লাচ ধরতে হয়, একটু পরপর ব্রেক ধরতে হয়, তখন ভাই লাগবেই, কিন্তু অন্যান্য বাইকের তুলনায় অনেক কম। এখন রাস্তাঘাটের এরকম বাজে অবস্থা অ্যাভয়েড করার জন্য আর হইতেছে একটু মাইলেজ বেশি আসার জন্য আমি আলাদাভাবে ফ্লাইওভার বানাইতে বলতেছি এই ধরনের বাইকের, যাতে আরামে চালাইতে পারে। না, এমন কিছু আমি বলতেছি না, আমি বলতেছি যারা কিনতে চান বা যারা চালাইতেছেন তাদের এটা মাইনেই নিতে হবে যে এই প্যারাটুকু একটু নিতেই হবে, যে সিটিতে আপনার একটু আঙুল ব্যথা বা হাত ব্যথা করতেই পারে হালকা, আর হইতেছে মাইলেজ ফল করতেই পারে। আপনাদের যদি মাইলেজ টেস্ট করতে হয় আর হাত পা কবজি গিরা এগুলো ব্যথা না বানাইতে হয়, তাহলে ট্যুরে যান, ট্যুরে বের হয়ে দেখেন বাইকটা মজার, বেশ ভালো মজার একটা বাইক। তবে অবশ্যই সেফলি চালাবেন, অতটুকু গতি মেনটেন করবেন যেখান থেকে আপনি বাইকটাকে ব্রেক দিয়ে কন্ট্রোলে রাখতে পারবেন। কন্ট্রোলের বাইরে চলে যায় না ভাই, তাহলে আবার বিপদ আছে। তো দ্যাটস ইট ফর টুডে। আজকে আমার এই পর্যন্তই ছিল বাইকের রিভিউ। যেহেতু 5000 কিলোমিটার চালায় ফেলছি, অভিজ্ঞতাটা 50-50 সিটিতে হাইওয়েতে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই হয়তো বা অনেক কিছু জানতে চান যে বাইকের পারফরমেন্স কেমন পাইতেছি বা ওভারঅল যেই ভালো মন্দ দিকগুলো আছে এগুলো কেমন।
তো চেষ্টা করলাম, আমি এইভাবে কখনো রিভিউ দিই না বা রিভিউর চেষ্টা করি নাই কখনো। যেটা ফিল হয়েছে বা যেটা আমি দেখছি, যেটা ফেস করছি, সেটাই আপনাদের সাথে অভিজ্ঞতা হিসেবে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ আছে চৌধুরী সাহেব নামেই, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ফলো করবেন আশা করতেছি। আর সাবধানে বাইক রাইড করবেন, অবশ্যই অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন, যেখানেই যান যেভাবেই থাকেন অবশ্যই অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, সাবধানে বাইক রাইড করবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।